ধর্ষণ এই দুনিয়ার জঘন্যতম অপরাধগুলির মধ্যে একটি। তোমরা জানলে অবাক হবে, আমাদের দেশে অন রেকর্ড প্রতি বছর প্রায় 30,000-এরও বেশি মহিলাদেরকে ধর্ষণ করা হয়। সম্প্রতি আমাদেরই রাজ্য ওয়েস্ট বেঙ্গলের রাজধানী কলকাতার এক বিশাল প্রখ্যাত মেডিকেল কলেজ আর.জি.কার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এক মহিলা ডাক্তারকে নৃশংস পাশবিকতার সাথে ধর্ষণ করে খুন করা হয়। আর এই ঘটনা নিয়ে সারা দেশে প্রোটেস্ট করছে দেশের মেডিকেল স্টুডেন্টস, ডক্টরস এবং সাধারণ নাগরিকরাও। আর এই আন্দোলনের একটাই বার্তা, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় চাই। আমরা আমাদের ওই ডাক্তার বোন বা ডাক্তার দিদি কিংবা ডাক্তার মেয়েটির ন্যায় চাই। কিন্তু এখানে একটি প্রশ্ন, নৃশংসতার শিকার হওয়া মেয়েটি কি ন্যায় পাবে? তার রুহু, তার আবরুর ন্যায় বিচার কি হবে? চলো জানবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা আর.জি.কারের এই ঘটনায় ভিকটিমের আসল নাম পরিবর্তন করে ভিকটিমকে অভয়া নাম দিয়েই বলবো। গত 8ই আগস্ট কলকাতার খ্যাতনামা আর.জি.কার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পিজি ট্রেনি অভয়া তার 36 ঘন্টা ডিউটি এর পর প্রায় 10:30 নাগাদ অভয়া তার মা বাবাকে কল করেন। তারপর প্রায় 2টো নাগাদ ওই হসপিটালের চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার হলে তিনি তার 4 কলিগ, যার মধ্যে একজন ইন্টার্ন, একজন হাউস স্টাফার এবং 2জন পিজিটি ডাক্তারের সাথে ডিনার শেষ করেন। তারপর তিনি তার ক্লান্ততার জন্যই ওই সেমিনার রুমে রেস্ট নেন। পরের দিন অর্থাৎ 9 আগস্ট সকাল 7টা নাগাদ ওই সেমিনার রুমেই পাওয়া যায় অভয়ার রক্তাক্ত নিথর দেহ। অভয়াকে অর্ধনগ্ন অবস্থাতেই পাওয়া যায়। তার চোখে রক্ত, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে এবং ইনজর্ড হয়েছে তার প্রাইভেট পার্টসও। এক কথায় তার সমগ্র শরীরে 10টি স্থানে পাশবিক টর্চারের নিশান পাওয়া গেছে। पैर दोनों राइट एंगल में मिला गया, राइट एंगल में एक पाँव बेड के इस तरफ, एक पाँव बेड के इस तरफ मिला गया। जब तक पेल्विक गर्डल नहीं टूटता है, इस तरह 2 पाँव को नहीं चीरा जा सकता है। এমন অবস্থায় যখন সকালে সেমিনার রুমে তাকে পাওয়া যায়, তখন হসপিটাল থেকে প্রায় সকাল 10:30 নাগাদ একজন অভয়ার বাবা মাকে ফোন করে বলে, আপনার মেয়ের শরীরটা ভীষণ খারাপ, আপনারা হসপিটালে আসুন। তার কিছুক্ষণ পরে আবার ফোন করে বলা হয়, আপনার মেয়ে সুইসাইড করেছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। তারপর যখন তার বাবা মা হসপিটালে যান, তখন তাদেরকে 3 ঘন্টা ওয়েট করানোর পর তাদেরকে ডেকে বলা হয়, আপনারা মেয়েকে দেখে আসুন। एक पेरेंट्स जिनकी बच्ची 31 इयर्स ओल्ड की ऐसी खत्म हो जाती है, उनको 3 घंटा खड़ा रखा और ये हाथ जोड़ती रही, माँ बाप हाथ जोड़ते रहे, हमें एक बार दिखाओ। মেয়ের নিথর অত্যাচারিত দেহটি নিজের চোখে যখন অভয়ের বাবা দেখেন, তখন তিনি ভেঙে পড়েন। 3 घंटे तक खड़े रहने के बाद ये दोनों हस्बैंड वाइफ अंदर जाते हैं सेमिनार रूम में, और ये पापा अपनी डेड बॉडी ऑफ द गर्ल जिसके मुंह में खून था फोटो खींच के लाके मुझे दिखाते हैं। এবং তিনি বলেন, আমার মেয়ের রেপ এবং মার্ডার হয়েছে। প্রায় 24 ঘন্টা পর একটি ব্লুটুথ ইয়ারফোনের সাহায্যে এই নৃশংস ঘটনায় জড়িত প্রাইম অ্যাকিউজ সঞ্জয় রায় নামক এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়। জানা যায় 9 আগস্ট ভোর 4টে তাকে ওই সেমিনার রুম লাগোয়া করিডোরে দেখা যায়। তার ঘাড়ে একটি ব্লুটুথ হেডফোনও আছে। তারপর সেই সেমিনার রুমে ঢোকে, কিন্তু এখানে সমস্যা, ওই সেমিনার রুমে কোনো সিসিটিভি ক্যামেরা নেই এবং প্রায় 40 মিনিট পর তাকে ওই রুম থেকে বাইরে বের হতে দেখা যায়। কিন্তু এবার ওই ব্লুটুথ হেডফোনটি তার ঘাড়ে আর নেই। তারপর সঞ্জয় সল্টলেকের 4th ব্যাটালিয়ন পুলিশ ব্যারাকে এসে নিশ্চিন্তে শুয়েও পড়ে। সকালে যখন পুলিশ ক্রাইম প্লেসে তল্লাশি নেন, তখন ভিকটিমের বডির কাছে একটি ব্লুটুথ ইয়ারফোন পান। তারপর করিডোরে থাকা ওই সিসিটিভি ফুটেজ চেক করে দেখার পর একজন পুলিশ সঞ্জয়কে চিনতে পারে। তারপর ওই ক্রাইম প্লেসে পাওয়া ব্লুটুথ হেডফোনটি যখন সঞ্জয়ের ফোনে কানেক্ট হয়, তখন আর বুঝতে বাকি থাকে না যে সঞ্জয়ই হলো প্রাইম কালপ্রিট। কিন্তু অভয়ার মা পোস্টমর্টম রিপোর্ট এবং তার মেয়ের বডি কন্ডিশন দেখে তিনি কিছুতেই বিশ্বাস করতে পারেন না যে এটি শুধুমাত্র একা সঞ্জয় রায়ের কৃত কর্মকাণ্ড। মানে আমার মেয়ের বডি দেখে যা মনে হয়েছে একার দ্বারা কিছুতেই সম্ভব না, এবং মানে ফরেনসিক ডিপার্টমেন্টের অনেক ডক্টররাও এসেছেন আমার বাড়িতে, তারাও বলেছেন একার দ্বারা কিছুতেই সম্ভব। তাহলে আর কারাই বা ছিল এই পাশবিক ঘটনার ষড়যন্ত্রকারী? আর এই নিয়েই চলছে তদন্ত। কিন্তু এর মধ্যে একটি ভয়ঙ্কর অ্যালিগেশন ওঠে ওই কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষের নামে। 2021 সালে 9 ফেব্রুয়ারি সন্দীপ ঘোষকে আর.জি.কার মেডিকেল কলেজের প্রিন্সিপাল পদে নিযুক্ত করা হয়। কিন্তু 2023 সালে তার বিরুদ্ধে একটি অ্যালিগেশন ওঠে। অ্যালিগেশনটি ছিল যে পোস্টমর্টমের জন্য আনা মৃতদেহ মৃতের পরিবারের অনুমতি ছাড়াই তিনি ডিসেকশন
প্র্যাকটিক্যালের জন্যই ব্যবহার করছেন, আর তার কারণেই তার প্রথমবার ট্রান্সফারের নির্দেশ হয়। কিন্তু খুব অবাকভাবেই মাত্র 48 ঘন্টার মধ্যেই তার ট্রান্সফার অর্ডারকে তুলে নেওয়া হয় এবং তিনি আরজি কারেই থেকে যান। ঠিক ওই একই বছর সেপ্টেম্বর মাসে তার নামে আবার একটি অ্যালিগেশন ওঠে এবং তাকে এবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বদলি করা হয়। কিন্তু মাসখানেকের মধ্যেই তিনি আবারও ফিরে চলে আসেন আরজিকার মেডিকেল কলেজের অধ্যক্ষ রূপে। তার নামে জঘন্য অ্যালিগেশনস আজও আছে। बहुत ही करप्टेड आदमी है वो। आरजीकर मेडिकल कॉलेज में स्टूडेंट लोगों को फेल कराना, टेंडर ऑर्डर देकर के 20% कमीशन लेना और ये हॉस्टल वगैरह अलॉटमेंट में पैसा लेना, स्टाफ सिलेक्शन कमीशन, मतलब आरजीकर में जो भी काम होता था, पोस्टिंग हो, ट्रांसफ़र हो, हाउस स्टाफशिप हो, सब जगह वो पैसा खाते थे। सिर्फ यही नहीं, गेस्ट हाउस में जूनियर जो स्टूडेंट है उन लोगों को बैठ करके शराब वगैरह पिलाते थे और उन स्टूडेंट लोगों से आंदोलन भी करवाते थे। मतलब एक माफिया राजा बोल सकते हैं। मैंने अपनी पूरे कैरियर में इतना गंदा इंसान नहीं देखा। এমনকি যখন অভয়ার ধর্ষণ কাণ্ড ঘটে তখন তিনি বলেন যে এত গভীর রাতে কেন একটি মেয়ে সেমিনার রুমে যাবে, এবং তার এই সমস্ত কথা এবং এত বড় ঘটনায় হায়ার অথরিটি হিসাবে কোনো পদক্ষেপ না নেওয়ায় তাকে ক্রিটিসিজমের সম্মুখীন হতে হয়। इसका कारण है मेरा बदनामी हो रहा है सोशल मीडिया में, मेरा मुख में कुछ भी बोली जा रहा है। इसके कारण से और एक ये जो लड़की का डेथ हुआ डॉक्टर, ये लड़की मेरा लड़की जैसा है। एक पेरेंट्स होने का नाते मैं रेजिग्नेशन देना सोचता हूं। কিন্তু স্বাস্থ্য ভবন তার পদত্যাগ গ্রহণ না করে 4 ঘন্টার মধ্যেই তাকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ করার অনুমতি দেন। কিন্তু কি এমন পাওয়ারফুল কানেকশনের বেজে সন্দীপ ঘোষকে বারবার ছাড় দেওয়া হয়? অভয়ের কেসটি যখন হাইকোর্টে যায় তখন সমস্ত বিষয়ে অসঙ্গতি থাকার কারণে হাইকোর্ট এই কেসটিকে সিবিআই কে ট্রান্সফার করেন। কিন্তু এই কেসটির কোনো অংশে বারবার যেন মনে হয় এই কেসটিকে বিনা বিচারে ক্লোজ করার অপচেষ্টা করা হচ্ছে। আর বন্ধুরা, আমরা যখন এই ভিডিওটি রেকর্ড করছি এখনো পর্যন্ত সিবিআই এর এক বিশাল জেরার সম্মুখীন হয়ে আছে সঞ্জয় রায় এবং সন্দীপ ঘোষ, কিন্তু এখনো পর্যন্ত অভয়ার ন্যায় বিচারের কোনো তথ্য পাওয়া গেল না। তাহলে অভয়া কি সত্যিই পাবে তার আব্বুর ন্যায় বিচার? একটা বিষয় একটু ভেবে দেখুন, অভয়ার ন্যায় বিচার চাইছে সবাই, মানে ন্যায় চাইছে সমস্ত দেশের মেডিকেল স্টুডেন্টসরা, ডক্টরেরা, ন্যায় চাইছে অভয়ার বাবা মায়ের মতো অসংখ্য প্যারেন্টসরা, আবার ন্যায় চাইছে এই রাজ্যের বিরোধী দলেরাও, তার সাথে ন্যায় চাইছে শাসক দলেরাও। এর থেকে একটা বিষয় খুবই ক্লিয়ার, সেটি হলো আমাদের দেশে এবং রাজ্যে ন্যায় পাওয়াটা খুবই কঠিন, তাই না? আমরা এই ভিডিওর আগেই তোমাদেরকে জানিয়েছি যে আমাদের দেশে পার ইয়ার প্রায় 30,000-এরও বেশি রেপ কেস দায়ের করা হয়। কিন্তু তোমরা জানলে অবাক হবে, আমাদের সমগ্র দেশের জঘন্য নৃশংস অপরাধগুলির মধ্যে রেপের কনভিকশন রেট সব থেকে কম, 27%। মানে একটু বুঝিয়ে বললে সমগ্র দেশে যদি 100 জনকে রেপ কেসের জন্য গ্রেপ্তার করা হয় তার মধ্যে দোষী সাব্যস্ত করা যায় 27 কিংবা 28 জনের, আর তার মধ্যেও সব থেকে লোয়েস্ট কনভিকশন রেট হলো আমাদের রাজ্যে 2.5%। কিন্তু কেন এই জঘন্য অপরাধ করেও আসামিকে দোষী সাব্যস্ত করা যায় না? তার প্রথম কারণ হলো নোন কালপ্রিটস। এনসিআরবি এর রেকর্ড অনুসারে ইন্ডিয়ায় ধর্ষণের 96% কেসে দেখা যায় আসামি কিংবা রেপিস্ট ভিকটিমের পরিচিত, যেমন ধরুন পরিবারের কেউ, বন্ধু, প্রতিবেশী এবং অন্য কেউ, যার ফলে যখন আসামি ধরা পড়ে তখন ভিকটিমের ফ্যামিলির ওপর এবং সাক্ষীদের ওপর প্রেসার ক্রিয়েট করে প্রচুর কেসকেই কোর্টের বাইরেই রফাদফা করা হয়। দ্বিতীয় কারণ হলো আদালত, বিচারক এবং প্রসিকিউটরের সংখ্যা ব্যাপকভাবে অপর্যাপ্ত, যার ফলে ভিকটিমের বিচারের সময় যায় পিছিয়ে এবং সাক্ষীদের ভয় দেখিয়ে আসামি রায় হওয়ার অনেক আগেই মামলা বাদ হয়ে যায়। সিনিয়র ক্রিমিনাল লয়ার রেবেকা এম জন, যিনি অনেক রেপ ভিকটিমসদের কেস রিপ্রেজেন্ট করেছেন, তিনি বলেন যে কিছু ধর্ষক এখনো বিশ্বাস করে যে তারা তাদের অপরাধ থেকে পালিয়ে যেতে পারে। তৃতীয় কারণ হলো ল্যাক অফ লিগ্যাল অ্যাকশন। যখন কোনো ধর্ষণে আক্রান্ত ভিকটিম অনেক সাহস জুগিয়ে পুলিশের কাছে এফআইআর করতে যায় তখন বেশিরভাগ সময় দেখা যায় পুলিশ সেই এফআইআর লেখেন না, আর লিখলেও দ্রুত গতির কোনো ইনভেস্টিগেশন হয় না। যেমন উত্তর পাঞ্জাব অঞ্চলের একটি মাঠে 17 বছর বয়সী এক গ্রামের মেয়েকে মাদকাসক্ত হয়ে কমপক্ষে 2 জন পুরুষ গণধর্ষণ করে। পুলিশ তার অভিযোগকে গুরুত্ব সহকারে নিতে ব্যর্থ হয় এবং ভিকটিম সেই কারণে তার সম্মানহানির মানসিক চাপের কারণে আত্মহত্যা করে। এছাড়াও অনেক স্থানে দেখা যায় পুলিশের ইনভেস্টিগেশনের বিলম্বের কারণে দোষীরা প্রমাণ লোপাটের চেষ্টা করে। এছাড়াও অনেক সময় ভুল ইনভেস্টিগেশনের কারণে দোষীরাও ছাড়া পেয়ে যায়। যেমন 2006 সালে নিঠারি কেস, এটি নয়ডার সেক্টর 31 এর অন্তর্গত। এখানে হঠাৎ কয়েকদিন ধরে কয়েকটা বাচ্চা নিখোঁজ হয়ে যায়। হঠাৎ শীতের দিন মানিন্দর সিং পান্ধের নামক এক ব্যবসায়ীর বাড়ির সামনে ড্রেনে কিছু কঙ্কাল পাওয়া যায়, কিন্তু বাচ্চাদের অভিভাবকরা পুলিশের তল্লাশিতে খুশি ছিলেন না, তাই কোর্টে অ্যাপিল করাতে একটি বিশেষ দল সার্চ করে মানিন্দরের বাড়িতে। মানিন্দরের বাড়ি কাজ করত সুরিন্দর কোলি নামক এক ব্যক্তি। যখন তাকে জেরা করা হয় তখন সে বলে সে কয়েকজন বাচ্চাকে মেরে কেটে কেটে পিস করে মানিন্দরের বাড়ির পিছনে পুঁতে রেখেছে। মানিন্দরের বাড়ির পিছনে খুঁড়ে আরো 14টি খুলি পাওয়া যায়
এবং তাদের উপর আরো রেপ, মার্ডার, চাইল্ড পর্নোগ্রাফি এবং ক্যানাবলিজম, অর্থাৎ তারা কনফেস করে যে ভিকটিমদের মেরে তাদের লিভার এবং আলাদা বডি পার্টস তারা সেবন করত। এরকম ধরনের জঘন্য অপরাধের চার্জ লাগানো হয়। এই কেসটিকে হ্যান্ডেল করেছিল সিবিআই সুরিন্দর কোহলি এবং মানিন্দর সিং পান্ধেরের উপর 16টি কেস ফাইল করে, কিন্তু 17 বছর পর অর্থাৎ 2023 সালে এলাহাবাদ কোর্ট তাদেরকে অ্যাকুইট অর্থাৎ নট গিল্টি ঘোষণা করে। কোর্ট বলে অভিযুক্তদের স্বীকারোক্তি ছাড়া অন্য বিশ্বাসযোগ্য প্রমাণের অভাবের কারণে এলাহাবাদ হাইকোর্ট উভয়কেই ছাড়া দেয়। এই ঘটনার পর ভিকটিমের বাবা মা বলেন তারা ন্যায় পেয়েও পেলেন না। এছাড়াও ধর্ষণে কনভিকশন রেট কম হওয়ার আরেকটি কারণ হলো ফেক রেপ কেস। অনেক সময় ফেক রেপ কেসের কারণে নির্দোষদেরকে রিহা করতে হয়। প্রচুর এমন কেস থাকে যেখানে অনেক মহিলারা তাদের স্বার্থের লাভে নির্দোষ পুরুষদের উপর ধর্ষণের দোষ দেন। এমনই উত্তরপ্রদেশের বেরেলির একটা জেলা আদালত একজন মহিলাকে একজন পুরুষের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা মামলা দায়ের করার জন্য 4 বছর 5 মাসের কারাদণ্ড দেওয়া হয় এবং আন্ডার ট্রায়াল হিসেবে কারাগারে থাকাকালীন লোকটির উপার্জন বন্ধ করার জন্য মহিলাটিকে 5 লক্ষ টাকা জরিমানাও করা হয়েছিল। এমন ঘটনা প্রচুর আছে। তো বন্ধুরা, এই সমস্ত কারণেই ধর্ষণে যুক্ত আরোপীদের দোষী সাব্যস্ত করার হার এত কম। কিন্তু দোষী সাব্যস্ত করা গেলেও তারপর আসে শাস্তি। আমাদের দেশে ধর্ষকের জন্য কি শাস্তি আছে জানেন? যদি কোনো ধর্ষককে দোষী সাব্যস্ত করা যায় তাহলে তাকে মিনিমাম 10 বছর কিংবা লাইফ ইমপ্রিজনমেন্ট হতে পারে। আর যদি ভিকটিমের বয়স 12 বছর কিংবা তার কম হয় সেক্ষেত্রে দোষীকে ডেথ পেনাল্টিও দেওয়া হয়। 2008 সালে দিল্লির একটি কেস যেখানে রবীন্দ্র কুমার নামক এক ব্যক্তি, যার নামে প্রায় 30টি বাচ্চার কিডন্যাপিং, রেপ এবং মার্ডারেরও চার্জ আছে, এমনকি অন মিডিয়া রবীন্দ্র নিজে বলেছে তার এই অপরাধের জন্য তাকে ফাঁসি দেওয়া উচিত। तुमने कभी गिनती याद रखी है कि तुमने अब तक कितने बच्चों को मारा है? सर अभी तक तो मैंने 25 के आसपास। तुम्हें लगता है कि तुमने जो कुछ किया उसकी क्या सजा है? मालूम है कुछ तुम्हें? सर उसकी सजा मौत होनी चाहिए, ফাঁসি होनी चाहिए सर। এমন আসামিকে কোর্ট 2023 সালে অর্থাৎ 15 বছর পর তাকে শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তাহলে বন্ধুরা, আমাদের দেশে কিভাবে একজন রেপ ভিকটিম ন্যায় পাবে? রেপিস্টদের শুধুমাত্র কঠিন শাস্তি দেওয়ার নিয়মের সাথে আরো কিছু নিয়মে একটু মেরামতি দরকার, নয়তো কতবার মানুষ ন্যায় বিচারের জন্য আন্দোলন করবে, ন্যায় চাওয়ার কারণে মার খাবে। এবার তো পরিবর্তন দরকার। যারা এই জঘন্য অপরাধের শিকার হবে তাদের পুলিশে কমপ্লেন নেওয়ার সঙ্গে সঙ্গে স্টেপ নিতে হবে। রেপ কেসগুলিকে সবসময়ের জন্য ফাস্ট ট্র্যাক কোর্টেই চালাতে হবে এবং শুধুমাত্র রেপ কেসগুলিকে হ্যান্ডেল করার জন্য আমাদের দেশে একটি আলাদা গভর্নমেন্ট অর্গানাইজেশনের প্রয়োজন, যারা শুধুমাত্র রেপ ভিকটিমসদের ন্যায় বিচারের জন্য অতি তাড়াতাড়ি স্বচ্ছ ইনভেস্টিগেশন করতে পারে এবং যার ফলে প্রকৃত দোষীরাই যেন শাস্তি পেতে পারে। এবং এই সবগুলির পরে চাই রেপিস্টদের ভয়ানক শাস্তি, যে শাস্তির কথা শুনলেই যেন আর কোনো মানুষের মধ্যেই জঘন্য অপরাধের চিন্তা স্বপ্নেতেও না আসে। তো চলো বন্ধুরা, এই সমস্ত উদ্দেশ্যগুলিকেই নিয়ে আমরা একটি ধর্ষণ মুক্ত দেশ গড়ে তুলি। এই বুঝি বাংলা, এই বুঝি দেশ আমার, যার জয়গান গাও। আর কত অভয়া, আর কত নির্ভয়া, আর কত রক্ত চাও। পাপী করে ধর্ষণ, দেশ করে দর্শন, কর্তৃপক্ষ কিছু কয় না। লিঙ্গ ছিন্ন করে ধর্মতলার মোড়ে কেন যে টাঙিয়ে রাখা হয় না। সাধারণ জনগণ করছে আন্দোলন, এমন সাজা কি হতে পারে না? যেন অভয়ার আত্মাও অট্ট হাস্যে বলে, দেখ বাপ বাপ কেউ ছাড়ে না। লক্ষ্য কি আজ দেখি ভক্ষক, নই মোরা নির্বাক দর্শক। উঠবে সমাজ জুড়ে প্রতিবাদী চর্চায়, জাস্টিস ফর আরজি কর। কিসের স্বাধীন মিথ্যার অধীন দেশে সত্য